আজকে মাত্র 5.5 তীব্রতার ভূমিকম্প ছিল, এবার তাতে কলকাতার রাস্তায় ফাটল ধরে গিয়েছে। আমি ছবিটা একবার দর্শকদের সামনে রাখবো। এটা হচ্ছে পর্ণশ্রী রাস্তা, 132 নম্বর ওয়ার্ড। দেখতে একেবারে রাস্তা কার্যত দুভাগ হয়ে গিয়েছে। মান্না রোডে বিশাল ফাটল হয়েছে। এইটা হচ্ছে 132 নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোড, সেখানে বিশাল ফাটল। পুকুরের পাশের রাস্তায় প্রায় 40 ফুট এলাকা জুড়ে এরকম ফাটল দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন স্থানীয় বাসিন্দারা রীতিমতন আতঙ্কের মধ্যে রয়েছেন। এইবারে আশঙ্কাটা তৈরি হয়েছে, এখানে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। ঠিক কি রকম পরিস্থিতি, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, ঠিক কতটা জায়গা জুড়ে এই প্রভাবটা দেখা দিয়েছে, কতটা দীর্ঘ এই ফাটল? দেখো, প্রায় 40 ফুট দীর্ঘ এই ফাটল। এবং সেক্ষেত্রে আজকে স্থানীয়রা যে বিষয়টা জানাচ্ছেন যে পর্ণশ্রী থানা এলাকার 132 নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোড, এবং যে রাস্তা গতকালকেই কিন্তু পিচ হয়েছিল, রাস্তা নতুন করে হয়েছিল, সেই রাস্তায় আজকে দুপুরবেলা যখন এই ভূমিকম্প হয় তারপরে স্থানীয়রা দেখতে পান যে রাস্তায় এইরকম একটা ধস নেমেছে, ফাটল দেখা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে ইতিমধ্যে ঘটনাস্থলে পুরসভার কর্মীরা এসছেন ওই পিচের যে আস্তরণ সেটাকে তুলে এবং যে জায়গায় ধস নেমেছে সেটাকে সারানোর কাজ করছেন। কারণ স্থানীয়রা তারা আতঙ্কের মধ্যে রয়েছে, আশেপাশে ঘর বাড়ি রয়েছে, এবং এই যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের জেরেই রাস্তায় কিন্তু এইরকম একটা বড় সড়ো ফাটল এবং ধস হয়েছে বলে স্থানীয়রা তেমনটা কিন্তু জানাচ্ছেন। শুভজিৎ, কিন্তু কার্যত ছবি সেই ধরনের দ্বিধা হওয়া এইরকম হয়ে গেছে, একেবারে রাস্তা দুপাশে ভাগ হয়ে গিয়েছে। আমি এইখানে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থদা, কিন্তু তার আগে এই যে ছবিটা আমি দর্শকদের বারবার বলছি, ছবিটা আমি আরেকবার দেখাতে বলবো। এইটা হচ্ছে দেখুন, একেবারে নতুন পিচ দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন রাস্তা। আমার এই আলোচনার আগের পর্বে রাস্তার কি পরিমাণে উন্নতি হয়েছে তার একটা ফিরিস্তি তুলে ধরছিলেন প্রদীপ্ত মজুমদার। এই রকম রাস্তা এবং তাতে প্রদীপ্ত মুখোপাধ্যায়, তাতে এই রকম রাস্তা, একটা 5.5 তীব্রতার ভূমিকম্প, তাতে 40 ফুটের দীর্ঘ ফাটল। প্রদীপ্তদা, না, স্বাভাবিক প্রকৃতির ওপর দিয়ে যদি তুমি যেতে চাও আর তারপরে যদি এরকম অভিযোগ তৃণমূল কংগ্রেসকে করো তাহলে শুনতে বেশ হাস্যকরই লাগে। তখন আমার মনে হয় উত্তর কলকাতা তো পুরনো শহরতলি, মাত্র 2-3 তলা করে বাড়ি, সব 4 তলা করে বাড়ি। একটা কত বামফ্রন্ট আমলে বা কংগ্রেস আমলে তৈরি হয়েছিল সেসব বাড়ি। সেইখানে যখন একটা মেট্রো যাবে, সেখানে মেট্রোর কম্পন সহ্য করতে পারছে না, বাড়িগুলো হু হু করে ধসে পড়ছে। তার মানে কি সেই সময় শোনো, তার মানে কি তখন বেআইনি নির্মাণ হয়েছিল? আর ভূমি ফেটে যাচ্ছে, ভূমির তলায়ও কি সরকার নিয়ে বসে আছে নাকি? যেখান থেকে রিক্টার স্কেল উঠছে, একটা পুকুরের পাশে রাস্তা হচ্ছে, তার মানে এই যে পুরো দেখা যাচ্ছে ইট দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে লোকজন এসে পরিষ্কার করছে দেখা যাচ্ছে, তার মানে ওই ভূমিটা ফাটছে। মানে প্রকৃতির ওপরেও তৃণমূলের ওপরে একটা বিশাল ক্ষমতা আছে নয় এমন জায়গায়। আমি বলছি এটা আরো ভালো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবেন পার্থপ্রতিম বিশ্বাস। সেটা হচ্ছে যদি ইললিগ্যাল কনস্ট্রাকশন একের পর এক হয়, তার প্রত্যক্ষ প্রভাব কখনো তা থাকতে পারে, কিন্তু পরোক্ষ প্রভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে কিনা এটা পার্থদা। যেটা উত্তর কলকাতায় দেখা গেল, মেট্রোর কম্পন সহ্য করতে পারলো না, একটা পুরনো বাড়ি হু হু করে ধসে মাটির তলায় পড়ে গেল। নতুন রাস্তা, আমি কি বলছি কথাটা শেষ করতে পারলে না তুমি? এটা তো প্রকৃতির একটা রোষ, তার ফলে এটা হয়েছে, ঠিক আছে। আমি তুলনা করছি যে 2-3 তলা বাড়ি পুরনো সময়, যখন কোনো বেআইনি নাকি হতো না, সব ভালো ছিল, এত উন্নত প্রযুক্তি তখন ব্যবহার হতো, কত তলা দিয়ে মেট্রো যাচ্ছে, তারপরেও আমি বলছি মাস কয়েক আগে হেলা বাড়ির আমরা একটা সিরিজ করেছিলাম। এই শহরে কিভাবে পরপর বাড়ি হেলে পড়েছে, সেটাও কি প্রকৃতির কারণে হয়েছিল কিনা, এইখানে কিন্তু সেই প্রশ্ন তোলাটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। হ্যাঁ, দ্রুত অভ্র। দেখুন, হেলাবাড়ি সিরিজ নিয়ে বললেন, হেলাবাড়ি সিরিজ হচ্ছে সবচেয়ে ভালো ওয়েব সিরিজ, এর থেকে ভালো সিরিজ আর হয়নি। প্রত্যেক দিন নিউজ খুলে দেখি বাড়ি নাকি হেলে পড়েছে। তো সব কিছুই তৃণমূলের দয়ায়, কিন্তু তৃণমূল অন্য কার নামে চালাবে সেটা আমি বলতে পারবো না, সেগুলো অন্যের নামে তৃণমূল ভালোই চালায়। প্রকৃতির নামে চালিয়ে দিল, রাস্তা ফেটেছে, সেটাকে বলুন তো আর কোথাও রাস্তা ফাটলো না? কালকে পিচ করলো, এত দারুণ পিচ করেছে, এত মহান সব কারিগররা পিচ করেছে, এত বড় বড় ইঞ্জিনিয়াররা পিচ করেছে, রাস্তা পুরো ফেটে হা হয়ে গেল। আর আমি বলছি কয়েকটা কথা কিন্তু বলতে এখানে হবে। প্রথমত হচ্ছে কলকাতা ব্যাপী, শহরতলি ব্যাপী ইললিগাল কনস্ট্রাকশন কত সংখ্যায় হয়েছে এবং জলাজমি কীরমভাবে ভরাট করা হয়েছে, এইটা একটা কিন্তু বড় ইস্যু। ভালনারেবিলিটির প্রশ্ন আসছে, যখন এই ধরনের আর্থকুয়েক বা কোনো ন্যাচারাল ক্যালামিটি হবে, তখন ইললিগাল কনস্ট্রাকশনগুলো বা যেখানে জলাভূমি ভরাট করে বিল্ডিং হচ্ছে সেগুলো কিন্তু বেশি ভালনারেবল হবে। সেকেন্ডলি হচ্ছে এরা যে সিন্ডিকেট চালায়, সেখানে পুয়ার কোয়ালিটির মেটেরিয়াল দেওয়া হয় এবং সেই সিন্ডিকেটের পুয়ার কোয়ালিটির মেটেরিয়ালের জন্য যে বাড়িগুলো তৈরি হবে বা বহুতলগুলো তৈরি হবে, সেগুলোর কোয়ালিটিও কিন্তু খারাপ হবে। এই ধরনের আর্থকুয়েক হলে কিন্তু সেগুলোও বেশি ভালনারেবল হবে। আর থার্ড,
ভায়োলেশন অফ বিল্ডিং কোডস, দুটো বিল্ডিং এর মাঝখানে যেই ফারাকটা থাকার কথা, যেটা তদারকি করার কথা কলকাতা কর্পোরেশনের, সেটাও কিন্তু বহু জায়গায় নেই। কলকাতা কর্পোরেশনের মেয়র তথা একজন রাজ্যের মহান মন্ত্রী, যাকে আমরা স্যান্ডো ববিতা নামেও চিনি, তার যে কনস্টিটিউয়েন্সি, সেখানে আপনারা ফাইল বের করে দেখান, ওখানে আমরা দেখেছি একদম এইটুকু ফারাক নিয়ে দুটো বিল্ডিং সুচুর করে উঠে গেছে। মানে নাটকের চূড়ান্ত। এইটা সবথেকে ভালো পার্থপ্রতিম বিশ্বাস, একেবারে মানে একেবারে এটার সঙ্গে যেহেতু সরাসরি অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি আরো ভালো এই বিষয়ে ব্যাখ্যা করতে পারবেন। না, আমি শুধু একটাই জিনিস বলি যে যে আর্থকুয়েক হয়েছে যাতে আমরা ভয় পেয়েছি, তাতে এই যে একটা রাস্তা ভাঙা দেখালেন না, যে এটা যদি হতো যে কলকাতা শহরের আরও 10-15টা জায়গায় রাস্তা ভেঙে গেছে, তাহলে আপনি সরাসরি হচ্ছে যে ভূমিকম্পের সাথে ভেঙে যাওয়াকে কোরিলেট করতে পারতেন। এখানে যেটা হলো যে রাস্তা একটা নতুন রাস্তা এবং ভূমিকম্প হয়েছে, এটাও সত্যি, এবং এটাও সত্যি যে বেহালা অঞ্চলটা হচ্ছে মাইক্রোজোনেশনের নিরিখে হচ্ছে একটু বেশি ঝাঁকুনি খেতে পারে, কিন্তু বেহালার অন্য কোথাও ফাটলো না, একটা রাস্তা ফাটলো এবং নির্মীয়মান রাস্তা, এটা কিন্তু চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে দেয়ার ওয়াজ সামথিং রং ইন দি কনস্ট্রাকশন হোয়াট এভার ডান। এখানে বেহাল রাস্তা এক। 2 নম্বর হচ্ছে যে আপনি যদি বলেন যে কলকাতা শহরে আমরা ভূমিকম্প সত্যি আমার হাতে নেই, সুজিতবাবুও বলছিলেন, কিন্তু ভূমিকম্প হলে পরে আমরা প্রাণে বাঁচতে পারি কিভাবে, বিপর্যয় মোকাবিলাটা কিভাবে করতে পারি, সেটা কিন্তু ভূমিকম্পের আগের পরিকল্পনাটা লাগে, এবং সেখানে পুরো প্রশাসন সরকারের একটা ভূমিকা রয়েছে। এবং এই কারণের জন্যই যে আপনি বেআইনি নির্মাণের কথা আমরা বারবার বলছি, এই যে ফিল্ড অফ সয়েল, কলকাতার সয়েলের যে চরিত্র, কলকাতা শহরের এমনিতেই ভারবাহী ক্ষমতা কম, কারণ কাদা মাটির উপর দাঁড়িয়ে আছে একটা শহর, সেখানে আর্থকুয়েকের সময় যে পরিমাণ এনার্জি আসে এবং লিকুইফ্যাকশন বলে, সেই লিকুইফ্যাকশনের প্রভাবে হচ্ছে যে আমাদের মাটির যে ভারবাহী ক্ষমতা সেটা কমে যায়, ফলে সেখানে দাঁড়িয়ে কলকাতার বৈধ অবৈধ সব বাড়ির পড়ে যাওয়ার চান্স থাকে এবং অবৈধ বাড়ির পড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি। এই কারণের জন্যই তারা কোনো নিয়ম মেনে তৈরি হয়নি, ওই যে গা ঘেঁষাঘেঁষি করে তৈরি হয়। আপনি যখন ইললিগাল কনস্ট্রাকশন করছেন, আপনি এটা এক্সপেক্ট করেন কি, মানে করা আদৌ কতটা যুক্তিসঙ্গত, যে ভারবাহী ক্ষমতা কতটা আছে তার উপর বিচার বিবেচনা করে ক্যালকুলেশন করে তারপর একটা ইললিগাল কনস্ট্রাকশন উঠবে, এই কারণেই তো ইললিগাল। একদমই, এবং সেই ইললিগাল কারণের জন্যই তো কলকাতার হচ্ছে এই ভয়টা সবচেয়ে বেশি, এই ঝুঁকিটা। এবং ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, কার্যত কলকাতার যে অঞ্চলগুলিতে বেআইনি নির্মাণ সবচেয়ে বেশি বেড়েছে গত কয়েক দশকে, তার মধ্যে এই যে কসবা বলেন, নিউ টাউন বলুন, মহিষভাতান বলুন, এছাড়া যে বেহালা, যাদবপুর, এরকম আছে শোভাবাজার, এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে আস্তে আস্তে বিল্ডিং ডেন্সিটি বাড়ছে। ফলে এর মধ্যে বেশিরভাগ বাড়ি হয়তো দেখবেন আপনি যে পুরো আইনকে কলা লাগিয়ে হচ্ছে, কিন্তু এই আইনটা মানাবে কে? এই প্রশাসন। তার পুরো মূল কাজ হচ্ছে পুরো প্রশাসনের টু এনফোর্স দ্য ল, যাতে হচ্ছে নিরাপদে একটা বাড়ি, একটা নির্মাণ সম্পন্ন হয় এবং তাতে যে মানুষগুলো আসছেন 20, 25, 50 বছর থাকতে পারেন। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি দেখা যায় পুরো প্রশাসন, পুলিশ, তারাও হচ্ছে সারেন্ডার করছেন আমাদের এই বেআইনি নির্মাণকারী সংস্থা বা তাদের যে নেক্সাস, তাদের যে সিন্ডিকেট, এই সবের কাছে, তখন হচ্ছে বিপদ হচ্ছে শুধু সেই বাড়িগুলোর নয়, সেই বাড়ি ঘিরে যে এন্টার লোকালয়টা তৈরি হচ্ছে, এন্টার জায়গাটা হচ্ছে বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবং কলকাতাও মাইন্ড ইট যে ভূমিকম্প চলাকালীন কিন্তু বিপর্যয় মোকাবেলা খুব কিছু করতে পারে না। আগুনের সময় যেমন দমকল নিয়ে গিয়ে হাজির হন, ভূমিকম্প চলাকালীন, ফলে ভূমিকম্প আটকানোর যা কিছু প্রস্তুতি ভূমিকম্পের আগে আপনি কতটা হচ্ছে সুরক্ষিত রাখতে চাইছেন শহরকে, তার জন্য কি স্ট্রেঞ্জেন্ট মেজার নিচ্ছেন। লাস্ট ভয়ানক আর্থকুয়েক, সেখানেও আমি দেখেছি যে সেখানেও যে জায়গায় বিল্ডিং ডেন্সিটি ভেরি হাই এবং যেগুলো হচ্ছে আইন না মেনে তৈরি হয়েছিল, সেগুলো সবার আগে পড়েছে এবং সেখানে সবচেয়ে বেশি লোক মরেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।